এটাই হচ্ছে পিকক আইল্যান্ড, ওখানেই রয়েছে উমানন্দ টেম্পল। এটি হলো মায়ের মেন গর্ভগৃহ। এখন দেখি আমাদের এখানে ঢুকে পুজো দিতে যেতে হবে। টিকিট কেটে নিলাম এখান থেকে টিকিট কাটা যায় জুতে যাওয়ার জন্য। খুব সুন্দর একটা আর্ট রয়েছে, নৌকা। এবার আমরা উপরে যাচ্ছি। এসে গেছি আমরা এই সীমান্ত শঙ্করাচার্য কলাক্ষেত্রতে। এটা এন্ট্রি টিকিট রয়েছে 50 টাকা করে। এই হলো আমাদের স্কুটি, এটা করে আমরা ঘুরবো আজকে এন্টর। আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার এবং আসামের সবথেকে গুরুত্বপূর্ণ শহর গুয়াহাটি, যা অতীতে গৌহাটি নামে পরিচিত ছিল। ব্রহ্মপুত্র নদের দক্ষিণ পাড়ে অবস্থিত এই গুয়াহাটি শুধুমাত্র আসামই নয়, নর্থ ইস্ট ইন্ডিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ শহর। গুয়াহাটির অস্তিত্বের প্রমাণ মেলে খ্রিস্টপূর্ব 2য় শতকে। ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় খ্রিস্টীয় দ্বাদশ শতকে দুর্ধর্ষ অহোম রাজাদের রাজত্ব শুরু হয়। বিন বাখতিয়ার খিলজি এবং পরবর্তীকালে মুঘল শাসকদের আগ্রাসন কঠোর হাতে দমন করেছিলেন তখনকার অহোম সেনারা। তাই এখনো পর্যন্ত অহোম রাজাদের বীরগাথা এখানকার মানুষের মুখে মুখে ফেরে। এই গুয়াহাটিতেই আপনারা দর্শন পাবেন বিশ্ববিখ্যাত কামাখ্যা মন্দিরের, যা সতী মায়ের 51টি সতীপীঠের মধ্যে অন্যতম। গুয়াহাটি সম্পূর্ণরূপে ঘুরে দেখতে হলে হাতে অন্তত 2 দিন প্রয়োজন। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব সম্পূর্ণ গুয়াহাটি শহরটিকে আপনাদের ঘুরিয়ে দেখানোর। আর তার সাথে অবশ্যই থাকবে এখানকার লোকাল অসমীয়া খাবার দাবারের গল্প। তো চলুন শুরু করা যাক গুয়াহাটির ইতিকথা। 4 জুন 2026 শিলচর থেকে রাত 11টার শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে যাই গুয়াহাটি। শিলচর থেকে গুয়াহাটি যাওয়ার জন্য আরও বেশ কয়েকটি ট্রেন রয়েছে, তবে আমি সাজেস্ট করব রাতের ট্রেন ধরেই আপনারা গুয়াহাটি যান, তাহলে সকাল সকাল আপনারা পৌঁছতে পারবেন। শিলচর থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যে সমস্ত ট্রেন রয়েছে তার একটি লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। আপনারা যদি কলকাতা থেকে গুয়াহাটি আসতে চান তাহলে সবথেকে বেস্ট ট্রেন হলো সরাইঘাট এক্সপ্রেস, যেটি প্রতিদিন হাওড়া থেকে বিকাল 4:05 ছেড়ে পরের দিন সকাল 9:40 মধ্যে পৌঁছে দেবে গুয়াহাটি স্টেশন। এছাড়াও কলকাতা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে আরও প্রচুর ট্রেন রয়েছে, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী সেগুলো দেখে নিয়ে টিকিট কেটে নিতে পারেন। তারও একটি লিস্ট আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম। রঙ্গিয়া এক্সপ্রেসের গুয়াহাটিতে পৌঁছানোর টাইম ছিল সকাল 9:45, কিন্তু আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা লেটে পৌঁছায় 10:45। আমরা জাস্ট নামলাম ট্রেন থেকে, মোটামুটি 1 ঘন্টা লেট। 10:45 টাইম ছিল, 11:30 নামিয়েছে, মানে মোটামুটি 11টায়। ঢুকতে ঢুকতে লেট করেছে স্টেশনে গুয়াহাটিতে। তো এখন আমরা যাচ্ছি, বেরিয়ে অটো করে আমাদের হোটেলে যাব। আমরা স্টেশন থেকে বেরোলাম, এখন ওই যে পিছনের স্টেশন, সোজা বেরিয়ে এলাম এই দিক দিয়ে। এখন আমরা যাচ্ছি পল্টন বাজারের দিকে, ওখানেই আমাদের হোটেল রয়েছে, হোটেল সুরিয়া। তো ওই দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে হেঁটে মোটামুটি 5-7 মিনিট লাগবে যদি হেঁটে যাই সুরিয়াতে। এই পল্টন বাজারে কিন্তু আপনারা দোকান, বাজার, হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন। এক কথায় গুয়াহাটির প্রাণকেন্দ্র হলো এই পল্টন বাজার। বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড, মানে ফাস্ট ফুড থেকে শুরু করে লাঞ্চ, ডিনারের জন্য অনেক রেস্টুরেন্ট আপনারা এখানে পেয়ে যাবেন। শুধু তাই নয়, এই পল্টন বাজার থেকেই আপনারা গুয়াহাটির বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য সমস্ত বাস অ্যাভেল করতে পারবেন। স্টেশন থেকে বেরিয়ে আমরা বাদিকেই চলে এলাম, আর এখানেই একদম বাদিক ঘুরেই রয়েছে পল্টন বাজার পুলিশ স্টেশনটা। আর এই গা দিয়ে হাঁটছি, এদিকে সব হোটেলগুলো রয়েছে পরপর। এই পল্টন বাজারে কিন্তু থাকার জন্য আপনারা অনেক ধরনের হোটেল পেয়ে যাবেন, মানে বিভিন্ন বাজেটের। কিন্তু বেশ কিছু হোটেল বাইরে থেকে সুন্দর হলেও ভিতরে অপরিষ্কার থাকতে পারে, তাই ভালো মতো গুগল রিভিউ দেখে আসার আগে আপনারা বুক করে নেবেন। পল্টন বাজারের কাছে হোটেল নেওয়াটাই সব থেকে ভালো হবে, কারণ এখান থেকে আপনাদের লোকাল সাইট সিন করার জন্য গাড়ি, অটো সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল সুরিয়া। এখন আমরা চেক ইন করবো ভেতরে। এখানে আমরা ইকোনমি ক্যাটাগরির রুম নিয়েছিলাম, যার পার নাইট ট্যারিফ ছিল 1830 উইথ ব্রেকফাস্ট কিন্তু বাফেট সিস্টেমে ছিল। রুমটা একটু ছোট হলেও বাথরুমটা কিন্তু বেশ স্পেশিয়াস ছিল এবং সমস্ত বেসিক ফেসিলিটিসও কিন্তু ছিল।
আমাদের হোটেল থেকে বেরিয়ে ডান দিকে আছে একটা হোটেল পরে, অন্নপূর্ণা হোটেল। ওটা বাঙালি হোটেল না, কিন্তু এখানেও মানে ভালো থালি পাওয়া যায়, চিকেন মাটন সমস্ত কিছু, ভেজ ননভেজ সমস্ত কিছু পাওয়া যায়। তো আমরা এখন একটা পনির থালি অর্ডার করেছি, বাটার পনির একটা প্লেট অর্ডার করেছি। আর এখানে ভেজ থালিতে এই দিয়েছে দুটো তরকারি, একটা তরকারি, ডাল আর এখানে ভাজা। এটা হচ্ছে 80 টাকা প্লেট। একটা বাটার পনিরের প্লেট অর্ডার করেছি, এটা হচ্ছে 120 টাকা। এটা বাঙালি হোটেল না, এটা নর্মালি মানে লোকাল আসামি যেরকম খাবার দাবার হয়, নর্মাল বাঙালিদের মতনই, আমাদের মতনই সেম মোটামুটি প্রায়। তো এখান থেকে এখন খেয়ে নিলাম। আমরা স্কুটি নিয়েছি ঘোরার জন্য, তো এখন স্কুটি করে আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম সাইট সিনে। দেখি প্রথমে কোথায় যাচ্ছি। প্রথমে মনে হয় আসাম স্টেট মিউজিয়ামটায় যাব, তো ওটাতে ঘুরে আর একটা ঘুরে তারপরে আমরা যাব কামাখ্যা মায়ের মন্দিরে। যেহেতু আজকে আমরা কামাখ্যা মায়ের মন্দিরে যাব, দর্শন করব, আর যদি সুযোগ পাই তো পুজোও দেবো, সেই জন্য আমরা এখন ভেজ খেয়ে নিলাম, লাঞ্চ ভেজ করলাম। এই হলো আমাদের স্কুটি, এটা করে আমরা ঘুরবো আজকে এন্টর। এটা দা বাইক হাব রেন্টাল, এই জায়গা থেকে আমরা ভাড়া নিয়েছি এই স্কুটিটা। এটা পার ডে 550 করে পড়ছে। পল্টন বাজার থেকে আসাম স্টেট মিউজিয়ামের ডিস্টেন্স 2.3 কিলোমিটার, 7 মিনিট মতো আমাদের সময় লাগলো পৌঁছাতে। আসাম স্টেট মিউজিয়ামটি সমগ্র আসাম রাজ্যের এক ইতিহাসের সামগ্রিক চিত্র তুলে ধরে। 1940 সালে প্রতিষ্ঠিত এই জাদুঘরে রয়েছে একটি ভাস্কর্য গ্যালারি। এখানে নবম থেকে ত্রয়োদশ শতাব্দীর চমৎকার সব নিদর্শন সংরক্ষিত আছে। এর মধ্যে সূর্য ও বুদ্ধের পাথরের মূর্তি এবং দশম শতাব্দীর একটি উল্লেখযোগ্য নটরাজ মূর্তিও রয়েছে অহোম রাজাদের যুদ্ধের অস্ত্র, রাজকীয় পোশাক এবং 6000-এরও বেশি প্রাচীন মুদ্রার কালেকশন। এছাড়াও উপজাতীয় বিভিন্ন কুঁড়েঘর, প্রাচীন বাসনপত্র, রাজকীয় পোশাক, তাঁতযন্ত্র এবং বেত ও বাঁশের তৈরি হস্তশিল্প আপনারা এখানে দেখতে পাবেন। এরপর আমরা রওনা দিলাম কামাখ্যা মায়ের দর্শনে। পল্টন বাজার থেকে ডাইরেক্টলি কামাখ্যা মন্দির যাওয়ার জন্য বাসও আপনারা পেয়ে যাবেন। এই কামাখ্যা মন্দিরই হল দেবীর 51টি সতীপীঠের মধ্যে অন্যতম এবং সবচেয়ে পুরনো মন্দির। নীলাচল পাহাড়ের ওপরে গড়ে ওঠা সবচেয়ে জাগ্রত সতী মায়ের এই কামাখ্যা ধাম তৈরি হয়েছিল নবম অথবা দশম শতকে। পরবর্তীকালে আগ্রাসনের ফলে বহুবার এই মন্দির ভেঙে গেছে এবং পুনরায় তাকে গড়ে তোলা হয়েছে। বর্তমানের কাঠামোটি 17 শতকে প্রতিষ্ঠিত। মন্দিরের সিঁড়িতে ওঠার মুখে দুপাশে অনেক পূজা সামগ্রী কেনার জন্য আপনারা দোকান পেয়ে যাবেন। এসে গেছি আমরা কামাখ্যা মায়ের মন্দিরে। এখন আমরা এই সমস্ত ডালা কাউন্টারগুলোতে জুতো রেখে তারপরে দর্শন করতে যাবো মন্দিরে। ঠাকুরের সমস্ত সামগ্রী পাওয়া যাচ্ছে এখানে, আর এখান থেকেই ডালা নিয়ে আপনারা ওপরে গিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে পারেন। নর্মাল প্লেন সিঁড়ি রয়েছে, উঠতে কোনো রকম সমস্যা হবে না। বয়স্ক মানুষেরাও কিন্তু এখানে সহজেই আসতে পারবেন। প্রচলিত কথা অনুসারে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র যখন সতী মায়ের দেহ খণ্ড বিখণ্ড করছিল, তখন সতী মায়ের যোনিদেশ পড়েছিল এই কামাখ্যা পীঠে। আমরা ডালা নিয়ে নিয়েছি, এখন আমরা ঢুকছি মায়ের কাছে পুজো দিতে। এই যে ছাগলগুলো এখানে দেখতে পাচ্ছেন, এগুলো সমস্ত বলি দেওয়ার জন্য রাখা রয়েছে, এখানে ছাড়া রয়েছে। কামাখ্যা মায়ের এটা হচ্ছে মূল মন্দির। এই মন্দিরে যাওয়ার জন্য অনেকটা লাইন অতিক্রম করে যেতে হবে। এখন দেখি কতটা কি লাইন রয়েছে। এই কামাখ্যা পীঠ হল অঘরী সন্ন্যাসীদের জন্য একটি অত্যন্ত পবিত্র স্থান। অনেক তান্ত্রিক সাধু বাবারা এইখানে এসে যজ্ঞ করে তাদের
তন্ত্রমন্ত্র সাধনা করে থাকেন। এই মন্দিরে পুজো দিতে গেলে কিন্তু অনেক সকাল সকালে আসতে হবে, মানে মোটামুটি 5-6 ঘন্টার নিচে নর্মাল লাইনে তো পুজো হয় না। আর ভিআইপি লাইন যদি আপনাদের দিতে হয় তাহলে পার হেড 501 টাকা করে দিতে হবে। আর ভিআইপি লাইনেও মোটামুটি 3-4 ঘন্টা দাঁড়াতেই হবে, এরকম অনেক লাইন পড়ে এখানে। মন্দির থেকে বেরিয়ে একটু নিচে নেমে এলেই আপনারা দেখতে পাবেন অন্ন সেবা ক্ষেত্র। বিনামূল্যে আপনারা মায়ের মহাভোগ প্রসাদ পেতে পারেন 12টা থেকে 3টের মধ্যে, এবং তার জন্য পাশে থাকা কাউন্টার থেকে আপনাদের কুপন সংগ্রহ করতে হবে। ভোগ প্রসাদের জন্য আমরা কুপন নিয়ে নিয়েছি, এটা হচ্ছে ফ্রি কুপন। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোগ প্রসাদ পাওয়া যায়। যখন আমরা যাচ্ছি কুপনটা দেখিয়ে আমরা প্রসাদ নেব ভেতর থেকে। এই যে আমরা 2টো থালি নিয়ে নিয়েছি ভোগ প্রসাদের, এটা বিনামূল্যে পাওয়া যায়। কুপন দেখালে এটা থালিটা দেওয়া হয়। মায়ের প্রসাদ, এখন কামাখ্যা মায়ের প্রসাদ আমরা এখন খাবো। আর আপনারাও দর্শন করুন, ভোগ দর্শনে মঙ্গল হয়, অমঙ্গল দূর হয়। তখন খেয়ে দেখি। অপূর্ব খেতে, যদিও প্রসাদের কোনো স্বাদ হয় না, তাও খুবই সুন্দর খেতে। পায়েসটা খুব সুন্দর খেতে। কামাখ্যা মায়ের দর্শনের পর আমরা বেরিয়ে পড়লাম উমানন্দ টেম্পেলের উদ্দেশ্যে। এই উমানন্দ টেম্পেলটি ব্রহ্মপুত্র নদীর ওপরে একটি ছোট্ট দ্বীপে অবস্থিত, যার নাম উমানন্দ আইল্যান্ড। কিন্তু পূর্বে এই আইল্যান্ডের নাম ছিল পিকক আইল্যান্ড। আমরা এখন এসে গেছি উমানন্দ টেম্পল যাওয়ার জন্য। পিকক আইল্যান্ডে আমরা যাব, তার জন্য এখান থেকে আমাদের লঞ্চ নিতে হবে। আমরা এখান থেকে টিকিট কাটলাম, আপ ডাউন 200 টাকা পার হেড, মানে টোটাল দুজনে 400 টাকা দিলাম। এখন এই লঞ্চগুলোতে আমরা উঠে আমরা যাব পিকক আইল্যান্ডে। ওখানেই রয়েছে উমানন্দ টেম্পল। গুয়াহাটি গভর্নমেন্টের তরফ থেকেও এই উমানন্দ টেম্পলে যাওয়ার জন্য ফেরি সার্ভিস রয়েছে। এটি হলো তার গেট। কিন্তু এখানে বিকাল 4টে পর্যন্তই আপনারা ফেরি পরিষেবা পাবেন। পরে যদি আপনাদের যেতে হয় তাহলে আপনাদের প্রাইভেট লঞ্চ ধরেই যেতে হবে, যেটিকে শুক্রেশ্বর ঘাট বলা হয়। এটি পানবাজারে রয়েছে। এখান থেকে আপনারা বিকাল 5:30 পর্যন্ত লঞ্চ পেয়ে যাবেন। 200 টাকার এই টিকিটটা কিন্তু আপ অ্যান্ড ডাউন ছিল, এবং যাওয়ার সময় কিছু থাকবে না সার্ভিস। আসার সময় কিন্তু আমরা বোটে বসেই লাইভ মিউজিক শুনতে শুনতে আসবো। এক্স্যাক্ট 5টার সময় আমাদের বোটটা ছেড়ে দিল। আমাদের 6টা অবধি টাইম আছে। আমাদের আবার ওইখানে পিকক আইল্যান্ডে মন্দিরটা দেখে, উমানন্দ টেম্পল দেখে আমরা আবার এই বোটে বা যেখানে যে বোটটা ছাড়বে সেই বোটটা করে আমরা আমাদের 6টার সময় ফিরে আসতে হবে এই পারে। ওটাই হচ্ছে পিকক আইল্যান্ড, ওখানেই রয়েছে উমানন্দ টেম্পল। মোটামুটি চলে এসেছি আমরা, আর একটুখানি বাকি রয়েছে। মাত্র 15 মিনিটের ফেরি রাইড হলেও ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে এইরকমভাবে লঞ্চে করে যেতে কিন্তু খুবই ভালো লাগছিল, তাও আবার এই বিকালবেলা। আর তার সাথে সাথে উমানন্দ টেম্পলের ওপর দিয়ে যে রোপওয়ে সার্ভিস রয়েছে গুয়াহাটির, সেটাও আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম ফেরিতে বসেই। উমানন্দ মন্দিরটি হলো একটি ঐতিহাসিক শিব মন্দির। এই মন্দিরটি 1694 সালে নির্মিত হয়। প্রতিদিন ভোর 5:30 থেকে বিকাল 6টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে, এবং শিবরাত্রির সময় ও অমাবস্যার যে কোনো সোমবার প্রচুর ভিড় হয়। দেখুন অনেক লাইন রয়েছে। ওই গেট দিয়ে এলাম আমরা, এখান দিয়ে পুরো এরকম গোল করে লাইনটা ঘুরে পিছন দিক দিয়ে এসে এই দিক দিয়ে ঢুকছে। ভালোই লাইন রয়েছে এখন বিকালবেলা। এটা হচ্ছে মূল গর্ভগৃহ। পৌরাণিক কাহিনী অনুসারে বলা হয়, ধ্যানমগ্ন অবস্থায় বিঘ্নিত হওয়ার পর ভগবান শিব এখানে কামদেবকে ভস্মীভূত করেছিলেন। এরপর সন্ধে 6টা নাগাদ আমরা আবার লঞ্চে উঠে পড়ি ওই পারে যাওয়ার জন্য। দেখুন কত সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা, সামনে একটা টেবিল পাতা আর চেয়ার্স রয়েছে। আর এখন আমরা লাইভ মিউজিক শুনতে শুনতে ব্রহ্মপুত্র নদী ক্রস করব।
কপিরাইট ক্লেম আসার ভয়ে আমি আপনাদের সাথে এই মিউজিকটি শেয়ার করতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু সত্যিই খুব দারুণ ছিল। পল্টন বাজারে মা কালী হোটেল বলে একটি বাঙালি রেস্টুরেন্ট রয়েছে, যেখানে আপনারা লাঞ্চ কিংবা ডিনার করতেই পারেন। খুব ভালো রিভিউ আছে কিন্তু এই হোটেলের। এই হোটেলটা একটু পুরনো, এর ঠিক অপোজিটেই রয়েছে নিউ মা কালী হোটেল, এটাও কিন্তু একটি বাঙালি হোটেল, এখানেও আপনারা লাঞ্চ কিংবা ডিনার করতে পারেন। 12 আনা বাঙালি থালি, এটা একটা বাঙালি হোটেল রয়েছে। আর একটুখানি এগিয়ে গেলেই রয়েছে মা কালী হোটেল, এটা নিউ মা কালী হোটেল। আর ওই পাশে রয়েছে মা কালী হোটেল। তো আমরা এখন এটাতে যাচ্ছি, 12 আনা বাঙালি থালি, এটাতেই আমরা এখন ডিনার করবো আজকে রাতে। তো চলুন দেখি কি খাচ্ছি। বিভিন্ন ধরনের অথেন্টিক বাঙালি ডিশেস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন আমি আইটেমগুলো কি কি রয়েছে এখানে একটা ধারণা দিয়ে দিলাম। এবং আমরা কিন্তু থালি অর্ডার করেছিলাম, একটা কাতলা মাছের থালি আর আরেকটা হচ্ছে চিকেন থালি। যেমন সুন্দর পরিবেশন তেমন খাবারের টেস্ট, খুবই সুন্দর ছিল। প্রত্যেকটা খাবারই কিন্তু খুব টেস্টি ছিল। আর আপনারা যদি কেউ গুয়াহাটি আসেন তাহলে কিন্তু এই 12 আনা বাঙালি থালি এই হোটেলটিতে একবার খাবেন, খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন খেলেন। নেক্সট ডে সকালবেলা ফ্রেশ হয়ে আমরা চলে যাই আমাদের হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। প্রায় সব ধরনের আইটেমই কিন্তু এখানে ছিল, ব্রেড বাটার, এছাড়া পুরি সবজি থেকে শুরু করে কর্নফ্লেক্স, চকোস, ফ্রুট জুস, যে যেটা পছন্দ করেন সেরকমভাবে কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন। ব্রেকফাস্ট শেষ করে আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডে সাইট সিনের উদ্দেশ্যে এবং প্রথমেই চলে যাই আসাম স্টেট জু এবং বোটানিক্যাল গার্ডেন দেখার উদ্দেশ্যে। পৌঁছে গেছি আমরা চিড়িয়াখানা, আসাম স্টেট জু অ্যান্ড বোটানিক্যাল গার্ডেন, এই দুটোই একসাথে। 1958 সালে প্রতিষ্ঠিত এই গুয়াহাটি চিড়িয়াখানাটি হেংরাবাড়ি সংরক্ষিত বনাঞ্চলে অবস্থিত। এটি প্রায় 175 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত, যার মধ্যে 82 হেক্টর এলাকা জুড়ে রয়েছে উদ্ভিদ উদ্যান। এখানে বিচিত্র সব উদ্ভিদ ও প্রাণীর এক অনন্য সমাহার দেখা যায় এবং সব মিলিয়ে প্রায় 112টিরও বেশি প্রজাতির প্রাণীর বাস রয়েছে এই চিড়িয়াখানায়। কাজিরাঙা ন্যাশনাল পার্ক সামনে থাকায় দেখতে পেয়ে যাবেন এক সিংহ গন্ডারকেও। এসে গেছি আমরা এই সীমান্ত শঙ্করাচার্য কলাক্ষেত্রতে। এটা এন্ট্রি টিকিট রয়েছে 50 টাকা করে অ্যাডাল্টদের জন্য, আর বাচ্চাদের জন্য রয়েছে 10 টাকা করে। এই কলাক্ষেত্রে ঢুকেই বাহাতে বাচ্চাদের জন্য একটি খুব সুন্দর প্লে জোন এরিয়া রয়েছে। মধ্যযুগীয় কবি, নাট্যকার এবং সমাজ সংস্কারক শ্রীমন্ত শঙ্করদেবের নামানুসারে এই কলাক্ষেত্রের নামকরণ করা হয়েছে। এখানে একটি সাংস্কৃতিক জাদুঘর, গ্রন্থাগার এবং সাংস্কৃতিক উপাদান ও ইতিহাস সংরক্ষণ, প্রদর্শন ও পরিবেশনের জন্য নানাবিধ সুযোগ সুবিধা রয়েছে। 90 দশকে নির্মিত এই প্রতিষ্ঠানে শুধুমাত্র আসামই নয়, সমগ্র উত্তর পূর্ব ভারতের শিল্পকর্ম প্রদর্শিত হয়। এই মিউজিয়ামটি আসাম গভর্নমেন্টের কালচারাল ডিপার্টমেন্ট দ্বারা পরিচালিত। এরপর ঘুরে আসতে পারেন গুয়াহাটি স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত দিঘালি পুকুরি থেকে। রাজা ভগদত্ত কর্তৃক ব্রহ্মপুত্র নদীর সাথে সংযুক্ত একটি নৌঘাটি হিসাবে এটি মূলত তৈরি করা হয়েছিল, কিন্তু বর্তমানে এটি একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়। এই লেকে কিন্তু আপনারা বোটিংও করতে পারবেন। বোটিং চার্জ হলো পার হেড 50 রুপিস করে। এন্ট্রি ফিস কিন্তু মাত্র 10 টাকা, আর বাচ্চাদের জন্য কোনো ফিস নেই। এই লেকটা কিন্তু বিশাল বড় রয়েছে, একদম লম্বায় অনেকটা। জলটা কিন্তু পুরো ক্লিয়ার, খুব সুন্দর লাগছে। এখান থেকে বিকালবেলা আসলে খুব ভালো লাগবে। এখানে হাঁটছি এই লেন দিয়ে, বিকালবেলা একটু হাওয়া দেবে, রোদের মধ্যে ভালো লাগবে না, দিনের বেলা। বিকালবেলা আসলে এটা ঘুরেও দেখা যাবে, এরকম লেন দিয়ে হেঁটে যাওয়া যাবে। আর তার সাথে আপনারা চাইলে কিন্তু বোটিং করতে পারেন। বোটিংয়ের চার্জ আলাদা, আর বোটিংয়ের এন্ট্রি ফিস কিন্তু 10 টাকা। এসে গেছি আমরা ওয়ার মেমোরিয়ালের সামনে, এটাই হচ্ছে গেট, যুদ্ধ স্মারক। দিঘালি পুকুরি পার্কের ঠিক কাছেই আছে গুয়াহাটি ওয়ার মেমোরিয়াল বা যুদ্ধ স্মৃতিসৌধ। 2016 সালের ডিসেম্বর মাসে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। মাতৃভূমির জন্য জীবন উৎসর্গকারী বীরদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যেই নির্মিত এই স্মৃতিসৌধটি, এবং এই স্মৃতিসৌধটির উদ্দেশ্য হল তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগিয়ে তোলা। এই ওয়ার মেমোরিয়ালের কিন্তু কোনো এন্ট্রি ফিস নেই,
কিন্তু শহীদ জওয়ানদের পরিবারের জন্য একটি ডোনেশন বক্স রাখা রয়েছে। আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে কিছু ডোনেট করতে পারেন। এসে গেছি আমরা জোন পুকুরির সামনে। এটাও একটা ছোট্ট লেক, তার চারধারে এরকম গ্রিনারি করা, সাইকেল করে এটাতে এখন ঢুকছি। এটা হচ্ছে সকাল 10টা থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। সন্ধ্যেবেলার লাইটিংও দেখতে পাবেন আপনারা। এখন যাই ভেতরে, এন্ট্রি করি। জোরপুকুরি পার্ক হলো আসামের গুয়াহাটির উজান বাজারে অবস্থিত একটি সুন্দরভাবে নবায়নকৃত ও ঐতিহাসিক শহুরে উদ্যান। অহোম রাজা শিব সিংহ কর্তৃক খনন করা এই দুটো পুকুরকে কেন্দ্র করে বহু শতাব্দী আগে গড়ে ওঠা এই পার্কে রয়েছে শান্ত হাঁটার পথ, নান্দনিক আলোকসজ্জা, কচ্ছপ ও হাঁসের জন্য বিশেষ ঘর এবং ফুলগাছ শোভিত মনোরম জলাশয়ের পাড়। এরপর আমরা রওনা দিলাম শিলপুকুরি এরিয়ায় অবস্থিত চিত্রাচল পাহাড়ের চূড়ায় নবগ্রহ টেম্পল দেখতে। জোনপুকুরি থেকে যার ডিস্টেন্স ছিল মাত্র 2.6 কিলোমিটার। এটা হচ্ছে নবগ্রহ মন্দির। এখানে মানে আমাদের অ্যাস্ট্রোলজি অনুযায়ী 9টা গ্রহ যে আছে সেই অনুযায়ী এখানে ভগবান শিব ঠাকুরের লিঙ্গ রয়েছে। সেটাই এখন আমরা দেখতে যাব। ভেতরে দেখি আর কি কি রয়েছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নির্মিত এই মন্দিরটি বহু প্রাচীন মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে 9টি মহাজাগতিক বস্তুর প্রতীক স্বরূপ গ্রহলিঙ্গ স্থাপিত রয়েছে। এখানে পূজিত গ্রহলিঙ্গগুলি হল সূর্য, চন্দ্র, মঙ্গল, রাহু, শনি, কেতু, বৃহস্পতি, বুধ ও শুক্র। মূল গর্ভগৃহের বাইরে ভগবান শ্রীকৃষ্ণ এবং গণেশ বাবাজির একটি মূর্তিও রয়েছে। এখানে দেখুন, এই মন্দিরের সামনে একটা বিশাল বড় জাম গাছ রয়েছে, কালো জামের। আর জামগুলো পেকে পেকে সব নিচে পড়ছে। পুরো একদম জাম ভরে গেছে এখানটা নিচে। দেখুন পুরো একদম সব জামে ভরে গেছে এগুলো। ওপরটাই রয়েছে জাম গাছ, পাকা পাকা জামগুলো নিচের দিকে সব পড়ছে। নবগ্রহ মন্দির থেকে এই ব্রহ্মপুত্র নদীর খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। পিছনে রয়েছে পাহাড় আর তার সামনে রয়েছে ব্রহ্মপুত্র নদী। অনেকটা বড় অংশ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদীর। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। আমরা এখন চেক আউট করে যাচ্ছি আমাদের হোটেল থেকে। এই যে আমাদের হোটেল সুরিয়া। তো চেক আউট করে আমরা আজকে রাতে আমাদের ট্রেন রয়েছে 8:30টার সময় শিলচরের উদ্দেশ্যে। তো আমরা আবার শিলচর ফিরে যাচ্ছি। আর আজকে সারাটা দিন আমরা সাইট সিন করবো। এখন 11:15 বাজে, আমরা এখন বেরোচ্ছি। আর যেহেতু গুয়াহাটিতে আমাদের শেষ দিন, তাই আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল। আর এই স্পেশাল দিনে আমরা যাচ্ছি একজন খুবই স্পেশাল মানুষের সাথে দেখা করতে। আপনারা সবাই হয়তো জানেন, আসামের বিখ্যাত গায়ক, সুরকার এবং অভিনেতা জুবিন গার্গ খুবই রিসেন্টলি আমাদের ছেড়ে চলে গেছেন। সোনাপুরের কামারকুচি হাতিমারা এরিয়াতে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আজ আমরা সেখানেই যাচ্ছি। সেন্ট্রাল গুয়াহাটি থেকে এই লোকেশনটি প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। এসে গেছি আমরা জুবিন ক্ষেত্রতে। এখানে কিন্তু জুবিনদার ক্রিমেশন হয়েছিল। এখানে আমরা এসে গেছি এখন। আমাদের হোটেল মানে পল্টন বাজার থেকে এটা প্রায় 13 কিলোমিটার দূরে, অনেকটাই দূরে। আমাদের 45 মিনিটস লাগলো আসতে। জুবিন গার্গ ছিলেন কিংবদন্তি তুল্য ভারতীয় সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা। আসামের সাংস্কৃতিক প্রাণস্পন্দন হিসাবে সমাদৃত এই শিল্পী প্রায় 40টি ভাষায় 38,000-এরও বেশি গান গেয়েছেন। 2006 সালে বলিউডের হিট গান ইয়া আলির মাধ্যমে সর্বভারতীয় খ্যাতি অর্জন করলেও তিনি অসমীয়া চলচ্চিত্র ও আধুনিক সংস্কৃতিতে এক বিশাল ও বহুমুখী প্রতিভাসম্পন্ন ব্যক্তিত্ব হিসাবে নিজের অবস্থান অটুট রেখেছিলেন। জুবিনদা শুধুমাত্র একজন শিল্পীই ছিলেন না, তিনি ছিলেন গরিবের বন্ধু। দুস্থ অসহায় মানুষদের জন্য তার প্রাণ যেন সবসময় কেঁদে উঠত। আর শুধুমাত্র গুয়াহাটিবাসীই নয়, সমগ্র আসামবাসীর কাছেই এই জুবিনদা ছিল একজন ভগবান তুল্য মানুষ। তাই তার মৃত্যু এক গভীর শোকের ছায়া ফেলে দিয়েছে সমগ্র আসামবাসীর মনে।
সাথে বাচ্চা থাকলে অবশ্যই আপনারা ঘুরে দেখতে পারেন গুয়াহাটি ন্যাশনাল সায়েন্স সেন্টার। 1994 সালের 15ই মার্চ প্রতিষ্ঠিত হওয়া এই সায়েন্স মিউজিয়াম বা বিজ্ঞান জাদুঘরটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের একটি শাখা। এটি মিথস্ক্রিয়া এবং আনন্দদায়ক অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান শেখার একটি প্রাণবন্ত মঞ্চ হিসেবে কাজ করে। পূর্বে রিজিওনাল সায়েন্স সেন্টার গুয়াহাটি নামে পরিচিত এই কেন্দ্রটি উত্তর পূর্ব ভারতের প্রথম বিজ্ঞান কেন্দ্র হওয়ার গৌরব অর্জন করেছে। আসামের তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত হিতেশ্বর শর্কিয়া এর উদ্বোধন করেছিলেন। তবে আনুষ্ঠানিক উদ্বোধনের অনেক আগেই অর্থাৎ 1990 সালেই শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য এর শিক্ষামূলক কার্যক্রম শুরু হয়ে গিয়েছিল। এর ক্রমবর্ধমান ভূমিকা ও প্রভাবের স্বীকৃতিস্বরূপ 2024 সালের 7ই জানুয়ারি কেন্দ্রটিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় স্তরে উন্নীত করা হয় এবং এর নতুন নাম দেওয়া হয় ন্যাশনাল সায়েন্স সেন্টার। এখানে বিজ্ঞান বিষয়ক কয়েকটি স্থায়ী গ্যালারি ছাড়াও রয়েছে বাচ্চাদের জন্য একটি বিশাল বড় প্লে জোন, যেখানে বাচ্চারা বেশ কিছুটা টাইম এনজয় করতে পারবে। এসে গেছি আমরা বশিষ্ঠ মুনি টেম্পল গুয়াহাটি। এখান থেকে সিঁড়ি দিয়ে উঠেই আমাদের যেতে হবে টেম্পলে ঢোকার জন্য। এখানে কোনো একটা প্রোগ্রাম হয়েছে মনে হয়, এরকমভাবে প্যান্ডেল করা রয়েছে। 1764 সালে আহোম রাজা স্বর্গদেও রাজেশ্বর সিংহ কর্তৃক নির্মিত এই মন্দিরটি গুয়াহাটির দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত সান্ধ্যাচল পাহাড়ের কোলে রয়েছে এবং এটি মূলত ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। মন্দিরের 5 কিলোমিটার ভেতরে একটি গুহা রয়েছে এবং বিশ্বাস করা হয় সেই স্থানেই শ্রদ্ধেয় বৈদিক ঋষি বশিষ্ঠ বসবাস এবং ধ্যান করতেন। মূল মন্দিরের পাশে যে পাহাড় রয়েছে সেখান থেকে ছোট্ট একটি জলধারা নিচে নেমে এসেছে। স্থানীয়রা এই জলধারাকে গঙ্গারই ঐশ্বরিক রূপ হিসাবে গণ্য করেন এবং মাঝে মাঝে এখানে পবিত্র স্নান সেরে নেন। এখানেই কিন্তু বশিষ্ঠ মুনি তপস্যা করেছিলেন, তন্ত্র সাধনা করেছিলেন। আর আমার পিছনে রয়েছে একটি বশিষ্ঠ মুনির মূর্তি। চলুন ওটা এখন আমরা দেখে আসি। এই আশ্রমটির এক্স্যাক্ট লোকেশন হলো গাড়ভাঙা রিজার্ভ ফরেস্টের একদমই গায়ে, যেখানে মূলত রং বেরঙের প্রজাপতি এবং হাতিদের বসবাস রয়েছে। এসে গেছি আমরা রোপওয়ে টার্মিনালের সামনে গুয়াহাটি। এই যে রোপওয়ে দেখুন এখান দিয়ে যাচ্ছে, এটা পুরোটা ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে যায়। আর তারপর পিকক আইল্যান্ডটাও কিন্তু এই রোপওয়েতে বসে খুব সুন্দরভাবে দেখা যায়। এখন আমরা গিয়ে টিকিটটা কাটবো। 4:30টায় কিন্তু বন্ধ হয়ে যায়, এখন 4:10 বেজে গেছে। 1.8 কিলোমিটারের এই সফর পুরোটাই কিন্তু ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে ঢুকলে আমাদের টিকিট কাটতে হবে। এখানে টাইমিংগুলো লেখা রয়েছে, সকাল 8:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। দেখুন টিকিট ফেয়ার নর্মাল ওয়ান ওয়ে 100 টাকা, বোথ ওয়ে 200 টাকা। চিলড্রেন বিলো 3 ইয়ার্স ফ্রি। 12 বছর নিচের বাচ্চা 50% লেস, মানে 50 টাকা করে লাগবে তাদের। যাই এখন উঠি, কীরকম এক্সপিরিয়েন্স আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এসে গেছি আমরা একদম টার্মিনালের সামনে। এখান থেকেই গেট খুলবে আর আমরা উঠবো রোপওয়েতে। একসাথে কিন্তু একটা রোপওয়েতে 25 জন মতো ধরে, 25 জনকে নিয়ে একসাথে ওই পারে যাবে। ছেড়ে দিয়েছে, যেমন যাচ্ছে। 2020 সালের 24শে আগস্ট জনসাধারণের জন্য চালু হওয়া গুয়াহাটির এই রোপওয়েটি ভারতের প্রথম নথিভিত্তিক রোপওয়ে, যা সাউথ গুয়াহাটিকে নর্থ গুয়াহাটির সাথে কানেক্ট করেছে এবং এটি প্রায় 1.8 কিলোমিটার পথ জুড়ে বিস্তৃত। এই যে আমরা দেখছি এখন এখান দিয়ে ব্রহ্মপুত্র নদীর একটা বিশাল অংশ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। কতটা চওড়া দেখুন ব্রহ্মপুত্র রিভার। রোপওয়ের টাইমিং সকাল 8:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত এবং সেকেন্ড আর ফোর্থ থার্সডে অফ থাকে।
বিকেলবেলা যদি আপনারা প্ল্যান করেন তাহলে কিন্তু এখান থেকে দারুণ সুন্দর সানসেট দেখতে পাবেন। ব্রহ্মপুত্র নদীর ওপরে দারুণভাবে সূর্যাস্ত হয়ে থাকে। সামনেই আসছে পিকক আইল্যান্ড, যেখানে উমানন্দ টেম্পলটা রয়েছে। এর ওপর দিয়ে যাবে রোপওয়েটা। একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, নদীর ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এত ভারী রোপওয়েটা নদীর ওপর দিয়ে যাচ্ছে 25 জনকে একসাথে নিয়ে। আমরা কিন্তু এখন আছি নর্থ গুয়াহাটিতে। রোপওয়ে করে আমরা গুয়াহাটি থেকে নর্থ গুয়াহাটিতে এলাম। আর এখানে কিন্তু এই সমস্ত জিনিসগুলো দেখার রয়েছে, এগুলো দেখে আপনারা আবার ফিরে যেতে পারেন রোপওয়ে করে ওই পারে। এরপর আমরা ব্রহ্মপুত্র নদীর ধার ধরে চলে গিয়েছিলাম আমাদের শেষ গন্তব্যস্থল ভক্তি কুটির। এটি হলো একটি রাধা গোবিন্দ মন্দির, যা গুয়াহাটির খারগুলির ডক্টর ভূপেন হাজারিকা পথে অবস্থিত নদীর তীরে গড়ে ওঠা এক শান্ত এবং আধ্যাত্মিক কেন্দ্র। সূর্যটা কেমন আস্তে আস্তে ব্রহ্মপুত্র নদীর ওপরে ঢলে পড়ছে। কতটা সুন্দর লাগছে এই দৃশ্যটা একবার দেখুন। এসে গেছি আমরা ভক্তি কুটিরের সামনে। এটা হচ্ছে ভক্তি কুটির, রাধাকৃষ্ণের মন্দির। তো এখন আমরা ভেতরে ঢুকবো। শুনেছি এখানে একটা স্কাই ওয়াকও রয়েছে, খুব সুন্দর। তো চলুন ভিতরে গিয়ে দেখি কিরকম রয়েছে। ভেতরে ঢুকেই ডান দিক দিয়ে একটি সরু সিঁড়ি নেমে গেছে। আর সিঁড়ি দিয়ে পুরোটা নিচে নেমে এলে দেখুন এত সুন্দর একটা জায়গা আপনারা দেখতে পারবেন। দেখুন এখানে খুব সুন্দর একটা পুল মতো করা রয়েছে, সুইমিং পুলের মতো। এখান থেকে ফাউন্টেনের একটা ব্যবস্থা রয়েছে, যেটা এখন বন্ধ রয়েছে। আর এখান থেকে ব্রহ্মপুত্র নদীর খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। সামনে পাহাড় রয়েছে, ভ্যালি রয়েছে, তার সামনেই নদী। আর এটা একটা পুল মতো করা রয়েছে, খুব সুন্দর কিন্তু এটা লাগছে। এখন চলুন আমরা মন্দিরের ভেতরে একবার প্রবেশ করে দেখি কিরকম। আর বাইরেটা ব্যালকনিতে আসবো, কেমন লাগছে আপনাদেরকে দেখাই। দেখুন ভেতরটা কত সুন্দরভাবে সাজানো, কতটা সুন্দর লাগছে দেখতে। আমরা যখন গিয়েছিলাম তখন ভগবানের নাম সংকীর্তন হচ্ছিল। মন্দিরের বাইরেটা দেখুন, একটা খুব সুন্দর ব্যালকনি মতো করা রয়েছে, যেখান থেকে ব্রহ্মপুত্র নদীর ভিউটা দেখা যায়। আর তার সাথে সাথে দেখুন একটা গ্লাস স্কাইওয়াকও করা রয়েছে। এটা কিন্তু বেশ অন্যরকম। কি সুন্দর এখানে স্কাই ওয়াকের মতো করেছে, খুব সুন্দর লাগছে। আর এখান থেকেও ভিউটা জাস্ট অসাধারণ। আপনাদের হাতে যদি সময় অবশিষ্ট থাকে তাহলে আপনারা এরপর দেখে নিতে পারেন ব্রহ্মপুত্র রিভার ফ্রন্ট। সূর্যাস্ত হয়ে যাওয়ায় এবং রাত্রেবেলা আমাদের ট্রেন থাকায় আমরা আর সেখানে যেতে পারিনি। বাইরে থেকেই এই এত সুন্দর ফাউন্টেন শোটা দেখছিলাম। আমার এই নর্থ ইস্টের গুয়াহাটি ভ্রমণের সিরিজ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে বলবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছেই সবার আগে পৌঁছে যায়। তো চলুন আজকে বিদায়, আবার আসছি খুব শিগগিরই নতুন একটা ভ্রমণের গল্প নিয়ে।